দর্শক স্বাগত আমাদের নিয়মিত টকশো সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মহসেনা শাওন আছি আপনাদের সাথে। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা এই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে একজন অতিথি রয়েছেন আমার সাথে। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই অতিথির সাথে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর শামীম রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। স্যার, আমরা যেটা বলছিলাম প্রথমে, সমসাময়িক এবং রাজনৈতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই এই অনুষ্ঠানে। তো প্রথমেই আসলে আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে এবং বিএনপি ইতিমধ্যেই তাদের ফর্ম বিতরণ শুরু করেছেন, কার্যক্রম শুরু করেছেন। বিএনপি 36টি আসন, সেখানে জামাত পাচ্ছেন 13টি আসন এবং এনসিপি পাচ্ছেন 1টি আসন। তো নারীর সরাসরি নির্বাচিত হয়ে আসা আর সংরক্ষিতভাবে নারীর আসা, এখানে নারীর ক্ষমতায়ন আসলে কতটা প্রতিফলিত হয় বলে আপনার কাছে মনে হয়? এটা অনেক বড় প্রশ্ন, মানে এত সংক্ষিপ্ত পরিসরে উত্তর দেওয়া সম্ভব নয়। এবং আপনি জানেন যে এই আলোচনা অনেক পুরনো। দীর্ঘদিন বলা হয়েছিল যে সংরক্ষিত যে আসন, অন্তত সেগুলোতেও যদি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নারীদের নির্বাচিত করা যেত। এই প্রস্তাব নিয়ে আমাদের যারা বিষয়ে কাজ করেন, উন্নয়ন কর্মী, আইন নিয়ে যারা কাজ করেন, সংসদীয় বিষয় নিয়ে বহুদিন আলোচনা করেছেন। এটা রাজনৈতিক দলগুলোকে খুব একটা প্রভাবিত করা যায়নি। তো এই প্রসঙ্গটা বাদ দিয়েও যদি বলি, এখন আপনার যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাতে আপনি যদি বলেন যে সংরক্ষিত থাকলেই ক্ষমতায়িত হবে না, তা কিন্তু না। সবসময় আমরা যেটা লক্ষ্য করি, সংরক্ষিত আসনে যে ধরনের প্রার্থীদের দেওয়া হয় এবং দল যে ধরনের প্রার্থীদের অন্তত গত 15 বছর বা 20 বছরে মনোনয়ন দিয়েছেন, তাদের আমরা খুব কার্যকর ভূমিকা রাখতে দেখিনি, কিন্তু তারা চাইলেই কিন্তু কার্যকর ভূমিকা রাখতে পারেন। এটা যেমন বাস্তব, তেমন আমরা নিজেরা সামাজিক ক্ষেত্রেও লক্ষ্য করেছি যে যারা নির্বাচিত হন, অর্থাৎ অন্য 300টি আসনে এবং সংরক্ষিত আসনে যখন নারীরা নির্বাচিত হন, খুব একটা সম্মানের সঙ্গেও তাদের কিন্তু সামাজিকভাবে দেখেন না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও দেখেছি যে একটা অনুষ্ঠানে দুজন বসে আছেন, একজন সদস্য যিনি নির্বাচিত হয়েছেন পুরুষ, আর একজন সংরক্ষিত আসনের নারী। অনেক বছর আগের কথা। তিনি বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যিনি উপস্থাপন করছেন যে আপনি কিন্তু বলবেন যে আমি নির্বাচিত সংসদ সদস্য এবং উনি সংরক্ষিতভাবে নির্বাচিত সংসদ সদস্য, অর্থাৎ তাকে সংসদ সদস্য বলবার আগে বলে দেওয়া হচ্ছে যেন বলা হয় যে তিনি সংরক্ষিত আসনে দল থেকে মনোনয়ন পেয়েছেন। এখন ক্ষমতায়ন তো অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল। আপনি আবার প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়ে আপনাকে যদি কাজ করতে না দিই, তাহলে আপনি ক্ষমতায়িত হন না। আবার সংরক্ষিত থাকলেও যে আপনি ভূমিকা রাখতে পারবেন না, তাও কিন্তু না। এটা আপেক্ষিক বিষয়। এখন সম্ভবত আপনি যেটা জানতে চাইছেন যে এটা কিছুটা প্রতিযোগিতামূলক করা যায় কিনা বা প্রতিদ্বন্দ্বিতামূলক করা যায় কিনা। এই নির্বাচনের আগে বড় দল বিএনপিকে আমরা বলতে শুনেছি যে তারা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একই পরিবার থেকে মনোনয়ন দেবেন না। আমাদের রাজনৈতিক পরিবারগুলোতে লক্ষ্য করা যায় যে বাবা, ছেলে, মেয়ে অনেকেই রাজনীতি করেন একসঙ্গে এবং একাধিক ব্যক্তি দাবিদার থাকেন যে আমাকেও মনোনয়ন দেওয়া হোক। তো বিএনপি যদি এক্ষেত্রেও সেটা মেনে চলেন, একটা সংবাদ ইতিমধ্যে দেখেছি যে পরিবার থেকে না দেওয়ার একটা বোধহয় নীতিগত সিদ্ধান্ত তাদের আছে। এটা যদি করেন সেটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং দলের অনেক নারী কর্মী আছেন, গুরুত্বপূর্ণ নারী কর্মী আছেন, ত্যাগী নারী কর্মী আছেন। দেখেন, ত্যাগী আলোচনাটা আমাদের এখন একটু ভিন্নভাবে করা উচিত। যে আপনি দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন বিধায় আপনি সংসদ সদস্য হবেন, সেটাও সবসময় সঠিক না। আমরা ত্যাগী নেতাদের ক্ষেত্রে বলি যে দল তাকে মূল্যায়ন করবে। দলের মূল্যায়ন তো একমাত্র সংসদে না, দলে তো আরো অনেক পদ আছে। সংসদের বাইরেও অনেক জায়গায় রাজনৈতিকভাবে মনোনয়ন দেওয়া যায় বা নিয়োগ দেওয়া যায়, এটা বৈধভাবেই দেওয়া যায়। তো সুতরাং ত্যাগী নেতাকর্মীদের বহু জায়গায় মূল্যায়িত হওয়ার সুযোগ থাকে। এক্ষেত্রেও এটা একটা ভালো হয়। আপনার কথার প্রসঙ্গে যদি বলি, যেখানে অনেক আবেদন পড়েছে আমরা শুনেছি, বিএনপি 30টার বেশি পাচ্ছে, জামাত পাচ্ছে, আপনি বলছিলেন জামাত 13টি পাচ্ছে, 13টি পাচ্ছে, এনসিপি একটা পাচ্ছে। তো সবার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সুযোগ। আমি যদি নিচের দিক থেকে বলি যে এনসিপির গত নির্বাচনের সময় তার বড় সমালোচনা ছিল যে তার অসংখ্য গুরুত্বপূর্ণ নারী নেতৃত্বকে তারা একপাশে সরিয়ে রেখেছে এবং তারা যথেষ্ট মূল্যায়িত হননি দেখে অভিযোগ রয়েছে। এবং যারা একসঙ্গে জুলাই অভ্যুত্থান করেছিলেন তাদের অনেকে দল থেকে সরে যেত আমরা দেখেছি এবং নারীদের মূল্যায়নের ব্যাপারে প্রশ্ন উঠেছে। একটা হোক, সেটা আমাদের দৃষ্টি থাকবে যে তারা কিভাবে এই একজনকে তারা মনোনয়ন দেন বা তারা নির্বাচন করেন। আচ্ছা স্যার, আমি এখানে আরেকটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে আমরা কিন্তু একটা জিনিস দেখেছি যে জামায়াতে ইসলামী কিন্তু তাদের নির্বাচনে কোনো নারী প্রার্থী ছিল না।
তো তারা এক্ষেত্রে 13 জন নারী প্রার্থীকে তারা আসলে এখন- কিভাবে বিবেচনা এখন তো করবে? তাদের দিতেই হবে, কিভাবে করবেন সেটা আমাদের পক্ষে এখন বলা কঠিন, কিন্তু দিতে তো হবে, দিতে হবে। তারা সরাসরি নির্বাচনে দেননি। আপনি জানেন যে বিদেশে গণমাধ্যমের সঙ্গে দলটির প্রধান যে ধরনের বক্তব্য দিয়েছেন যে নারী এবং পুরুষের সক্ষমতা নিয়ে, সেটা এখনকার বিবেচনায় খুব একটা যুক্তিযুক্ত না, খুব একটা টেকে না। তিনি তার মত দিয়েছেন। তো আপনি চমৎকার প্রশ্ন করেছেন যে এখন তো তাকে 13 জন খুঁজে বের করতে হবে, বা বিএনপি যেমন করছে, যদি একাধিক আগ্রহী প্রার্থী থাকেন তাহলে তার মধ্যেও তাকে বাছাই করতে হবে। তো দেখা যাক তারা কি করেন। আর বিএনপির ক্ষেত্রে আমরা শুনেছি যে অনেক আবেদনপত্র জমা পড়েছে। এটা ভালো হবে যদি তার মধ্যে তারা একটা প্রতিযোগিতামূলক ভাবে, সেক্ষেত্রে আপনি যে কথাটি বলছিলেন যে যারা সংসদে যাবার মতো যারা ভূমিকা রাখতে পারেন এবং সেই যোগ্যতা আছে, সেই দক্ষতা আছে, এবং নিঃসন্দেহে তার রাজনৈতিক ত্যাগ তিতিক্ষার তো একটা মূল্য আছে। তবে কেবলমাত্র ছড়া কাটার জন্য আর গান গাওয়ার জন্য আমার মনে হয় না যে সংরক্ষিত আসন। আপনি যেহেতু এই কথাটি বললেন যে ছড়া কাটার জন্য, শুধু গান গাওয়ার জন্য মানে সংসদে আসলে নারী প্রার্থীদের যাওয়ার ব্যাপারটি, তো এখানে সেইটা আমি ধরে একটি প্রশ্ন করতে চাই। রাজনীতিতে সংরক্ষিত নারী আসনে আসলে ক্ষমতায়নটা নারীদের দেখা যায় যে খুব একটা বেশি আমরা দেখতে পাই না, কিন্তু নারীরা কিন্তু সমাজের অন্যান্য ক্ষেত্রে, আপনি যে সেক্টরে আছেন, আপনি একজন শিক্ষক, তো আপনি যেখানে আছেন সেখানে নারীদের ক্ষমতায়নটা কিন্তু ভালো, এবং আমি যে সেক্টরে কাজ করছি, প্রশাসনে যেখানে কাজ করছি, সেই সব জায়গাগুলোতে নারীরা কিন্তু ভালো করছে, এবং অনেক ডিসি আছে, এসপি আছেন, এবং নারী ভিসি আছেন। তো সবখানে নারী প্রার্থী বা নারীরা ভালো করছেন, কিন্তু এই জায়গায় যে কেন সংরক্ষিত নারী আসনটা রাখতে হবে বা নারীদেরকে আসলে, যেটা আগেই বলেছিলাম যে এই আলোচনা দীর্ঘ, কারণ বরাবরই তো বলা হয়েছে যে এই নির্বাচনটা সরাসরি হোক। সংরক্ষিত রাখলে একটা যুক্তি থাকে নিঃসন্দেহে, যে এটা আমরা একটা অ্যাফার্মেটিভ ডিসক্রিমিনেশনের মতো, যে নারীদের আমাদের সামনে এগোতে হবে। এখন স্বাধীন বাংলাদেশে প্রথম দশক দ্বিতীয় দশকে ওই পরিস্থিতি ছিল না যে নারীরা পুরুষ সদস্যদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, কারণ রাজনীতিতে নারীর সংখ্যা কম ছিল, তারা সংসদে যাবেন, অতএব সংরক্ষিত আসনের সেখানে প্রয়োজন ছিল। এখন সংরক্ষিত আসন নিয়ে হয়তো আমাদের ভিন্ন ভাবনার সময় এসেছে। একই সঙ্গে নারীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার প্রয়োজন রয়েছে। আপনি কারোর কন্যা, কারোর স্ত্রী, বা আপনি রাজনৈতিক পরিবার থেকে আসছেন, এই বিবেচনায় কেন হবে? সুতরাং সেখানেও কিন্তু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আনা সম্ভব, যদি এই বিদ্যমান ব্যবস্থাতেও বিএনপি সেটা করতে পারে, জামাত সেটা করতে পারে, এমনকি এনসিপির একটার জন্য সেটা করতে পারে, সেটাও ভালো দৃষ্টান্ত হবে। একটা কথা বলা প্রয়োজন, এটার আরো একটা বড় উদ্দেশ্য, যেটা যতক্ষণ পর্যন্ত সংরক্ষিত আছে, দেখবেন বিভিন্ন সেক্টর থেকে দেওয়া হতো। এটা হতে পারে একজন, আপনি সাংবাদিকতা থেকে যেতে পারেন, অভিনয় থেকে যেতে পারেন, শিক্ষকতা থেকে যেতে পারেন, কিন্তু যাদেরকে দেওয়া হয়েছিল তারা কেউ কেউ স্বনামধন্য ছিলেন। আমরা কোনো ভূমিকা তাদের দেখিনি, সংসদে কোনোদিন তাদের কথা বলতে দেখিনি, কোনো ভূমিকা রাখতে দেখিনি। একজন সংসদ সদস্য সংসদের বাইরেও ভূমিকা রাখেন, বাইরেও তার রাজনৈতিক ভূমিকা থাকে, তারা দলে থাকে, তার সমাজে থাকে, সাংস্কৃতিক অঙ্গনে থাকে, বহু ক্ষেত্রে তাদের থাকে, আমরা সেখানেও তাদের সক্রিয় হতে দেখিনি। অতএব এটা কেবলমাত্র পদ্ধতির পরিবর্তন করলেই যে হবে তা কিন্তু না। আমার মনে হয় যে এমন প্রার্থীদের দিতে হবে যারা সংসদে সক্রিয় থাকবে, সংসদের বাইরেও সক্রিয় থাকবেন। এবং এই আলোচনা এটাও বলি, হয়তো এখন থেকে অনেক বছর পর আপনার সঙ্গে যদি আবারও এরকম কোনো অনুষ্ঠানে দেখা হয়, তখন হয়তো এটা প্রতিযোগিতামূলক হবে, সরাসরি নির্বাচন হবে, আপনিও হয়তো চিন্তা করতে পারবেন যে এরকম সুযোগ থাকলে। তাছাড়া দ্বিকক্ষেরও তো একটা আলোচনা আমাদের আছে, তো অনেকগুলো পরিবর্তন হয়তো সামনে হবে। আচ্ছা স্যার, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আপনাকে জানাতে চাই যে জামাতের ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গতকাল একটি কথা বলেছেন যে 5 কোটি মানুষ জুলাই সনদে হ্যাঁর পক্ষে ভোট দিয়ে নোট অফ ডিসেন্ট বাতিল করে দিয়েছে, অথচ বিএনপি এখন ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের এই রায়কে অগ্রাহ্য করতে চাচ্ছে। তো তিনি আরও যেটা বলেছেন যে নির্বাচনের আগে হ্যাঁর পক্ষে প্রচারণা চালিয়ে এখন বিপরীত অবস্থানে নেয়ার মাধ্যমে বিএনপি জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে। তা আপনার কি মনে হচ্ছে যে আসলেই বিএনপি জনগণের সাথে দ্বিচারিতা করছে? আমি একজন সংসদ সদস্যের এই শব্দের ব্যবহার নিয়ে খুব একটা আলোচনা করব না। এগুলোর অনেক অলংকার তারা ব্যবহার করেন, এগুলো বাস্তবে এই অলংকারের ব্যাখ্যা দিতে গেলে বহু রকম ব্যাখ্যা চলে আসে। একটা হলো, আপনি যেমন বলছেন যে বিএনপি তার বড় ম্যান্ডেট পেয়েছে এবং তাদের কথা শুনছে না এবং 5 কোটি দিয়েছে, তাহলে কি যুক্তির স্বার্থে আমরা এটাও বলবো যে এটা না ভোটও তো দিয়েছে, তাহলে এখন নারাও রাস্তায় নামবেন যে আমি তো নার পক্ষে? যেমন বলছেন নোট অফ ডিসেন্ট বাতিল হয়ে যায়, তাহলে নার পক্ষে যারা দিয়েছেন তারাও যদি যুক্তি দিয়ে বলেন যে না আমিও তো, কারণ মেজরিটি মাইনরিটি নিয়ে তো সবসময় গণতন্ত্রেই দ্বন্দ্ব আছে, যে বেশি ভোট পায় সেই সব কিছু নিয়ে নেয়, এটা তো আমাদের এই আপনার সংখ্যাভিত্তিক গণতন্ত্রের একটা বড় সমালোচনা এটা। তারপরে আমরা বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠের কথা আমরা শুনি। দেখুন, বিষয়টা এইভাবে না দেখে বরং বলা উচিত যে আলোচনার পরিসরটা তৈরি করা। কারণ যে অধ্যাদেশগুলো যদি ধরে নিই যে বিএনপি বাস্তবায়ন করেছে, হয়তো এই কারণে সে বাস্তবায়ন করেছে যেটা এখন এই মুহূর্তে বড় মাপের রাজনৈতিক বিতর্ক নেই,
যেটা বিএনপির জন্য সমস্যা না, আওয়ামী লীগের জন্য, সরি জামাতের জন্য সমস্যা না, এনসিপির জন্য সমস্যা না, অতএব সেগুলো নিয়ে আমরা কোনো কথা বলছি না। কিন্তু যে 15টা বা 20টা নিয়ে আমরা কথা বলছি যে রহিতকরণ করা হয়েছে, সেটা পরবর্তীতে যদি নতুন বিল আকারে না আসে তাহলে তো এটা মরেই গেল, এটার আর কোনো ভূমিকা থাকলো না। আবার যেগুলো আমি বলছি যে পুরনো অধ্যাদেশ, একটা সমস্যা হয় কি যে যখন নির্বাচিত সরকার থাকে না, এই ধরনের সংক্ষিপ্ত সরকার থাকে, এই বাস্তবতাটা মানতে হবে, তখন অধ্যাদেশের সাথে আলোচনা করে হয় না। গত সরকার যে অধ্যাদেশ করেছে, প্রতি 4 দিনে একটা করে অধ্যাদেশ করেছে, প্রতি 4 দিনে একটা করে অধ্যাদেশ হয়, এটার একটা খসড়া তৈরি করতেও তো কয়েক সপ্তাহ লেগে যাওয়ার কথা। অন্তর্বর্তী সরকারের কথা বলছি। অতএব আপনি যদি আইনের কিংবা এটার উপযোগিতার দিক থেকে চিন্তা করেন, তাহলে এত অধ্যাদেশ এত অল্প সময় হওয়ার কথা না। এটা একটা প্রয়োজনীয় নিরিখে তারা করেছেন যে ঠিক আছে আমরা করে দিয়ে যাচ্ছি, তার মানে এখানে আলোচনা হয়নি, এটা আমরাও দেখিনি, আপনি দেখেননি, অংশীজনরা দেখেননি, কিন্তু এটা হয়ে গেছে। তো সেই সীমাবদ্ধতাও তো সেখানে আছে। তো এই বাস্তবতা মেনে নিয়েও কিন্তু ওখানে বলা যায় যে এই বিষয়টা আমরা আলোচনার সুযোগ দিতে পারি। অন্তর্বর্তীকাল সরকারের হয়েছে তাকে হুবহু এটা বাস্তবায়ন করতে হবে তা না, কিন্তু প্রসঙ্গটা যদি গোলাম পাওয়ারের কথা ধরে ধরি, যে যেগুলো বিএনপি করছে না সেটা নিয়ে আলোচনায় আসা, যে আপনি যেগুলো রহিতকরণ করছেন সেগুলো অত্যন্ত বুনিয়াদী বিষয়, সেগুলো ছাড়া সংস্কার হবে না, সেটা বিএনপির জন্য প্রয়োজন। গুম রহিত এই বিষয়ে কি বিএনপির প্রয়োজন না? দুদকের কি বিএনপির প্রয়োজন নেই? কিংবা মানবাধিকার ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, সচিবালয়ের ক্ষেত্রে কোনটা বিএনপির গুড গভর্নেন্সের জন্য প্রয়োজন না? এটা তো বিএনপির জন্য প্রয়োজন, যদি আমি ধরি বিএনপির মেয়াদকালেও। তার মানে এখানে একটা ঘাটতি আছে। সম্ভবত বিএনপিও স্পষ্ট করতে পারছে না যে কখন সে খসড়াটা করবে, অর্থাৎ বিল আকারে। রহিতকরণ মানে তো সে ধারণা দিচ্ছে যে আমি আবার নতুন করে এটা উত্থাপন করব বা বিল আকারে দেব, তাহলে সেটা তাকে স্পষ্ট করুক। গোলাম পাওয়ার বা অন্যরা কথা বলবার সুযোগটা কেন পাচ্ছেন? সেই সুযোগটা তো তার মানে বিএনপির একটা রাজনৈতিক এক ধরনের ঘাটতি সেখানে তৈরি হচ্ছে। সে বলুক যে আমি এই সময় হয়তো আমার প্রয়োজন হবে, আমি এটা দেব। আবার একই রকম ভাবে এখনই আমি রাজপথে নেমে যাব, 1-2 মাসের মধ্যে একটা বিশ্বযুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা আছি, এটা পুরোপুরি একটা ইমার্জেন্সি পরিস্থিতি। আমরা হয়তো জরুরি অবস্থা ঘোষণা করছি না, এশিয়ার অনেকদের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তো আমরা একরকম মিলমিশ করে কষ্টের মধ্যে আমরা চলছি, এবং এর অভিঘাত আরো পড়বে। যুদ্ধ থেমে গেলেও এটা কতদিনে স্বাভাবিক হবে সেটা এখন আমরা জানি না, বড় প্রস্তুতির প্রয়োজন পড়বে। তো একটা এমনি নবীন সরকারকে খুব বেশি আপসেট করাটা নিঃসন্দেহে খুব ভালো কাজ না। আবার একই সঙ্গে নবীন সরকারকে এটাও মাথায় রাখতে হবে যে আমি যে কথাগুলো দিয়েছিলাম, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, এবং যে অধ্যাদেশগুলো নিয়ে কথা উঠছে, সেটা যদি আমি হুবহু এটা রাখতে না চাই ওই যুক্তিতে, যে অনেক সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় এত অল্প সময়ের মধ্যে করা হয়েছে, আলোচনাবিহীনভাবে করা হয়েছে, অংশীজনের মত না নিয়ে করা হয়েছে, যে এগুলো তো অধিকতর মতের প্রয়োজন বা আপনার আমারও মত প্রয়োজন সেখানে, তাহলে সে একটা তার সঙ্গে আলোচনার সে পরিসরটা তৈরি করুক যে কিভাবে সেটা উত্থাপন করবে, কিভাবে সমাধান করবে। এই ঘাটতিটা তৈরি করা তার জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। একই সঙ্গে বিরোধী দল যারা আছে তারা যদি একবার অর্থনৈতিক বাস্তবতা, বিশ্ব বাস্তবতা, জরুরি বাস্তবতা সমস্ত কিছু বিবেচনায় না নিয়ে এখনই মাঠে যাবার হুমকি দেন, রাজপথে নামার হুমকি দেন, সেটা তো কারোর জন্য ভালো না। এবং আমি বাস্তবতার নিরিখে বলবো, আমার তো মনে হয় না যে জামাত ইসলামের জন্য এমন কোনো বাস্তবতা আছে যে এখনই মাঠে নেমে সে একেবারে রাজপথ উত্তপ্ত করবে এবং এই বিষয় সে অধিকারের, সেটা তার জন্য খুব শঙ্কামুক্ত হবে বলে, সুখকর হবে বলে মনে হয় না। বরং আমরা ওই আলোচনাতেই আসবো যে কিভাবে সংসদের মধ্যে থেকে, সংসদীয় পদ্ধতির মধ্যে থেকে, কার্যক্রমের মধ্যে থেকে এটা নিরসন করা যায়। একই সঙ্গে বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই আলোচনা তারা জনপরিসরেও আনতে পারেন, এটা সংসদের বাইরেও তো আলোচনা করা যেতে পারে। তারও অংশীজন আছে, তারও বিশেষজ্ঞজন আছেন, আইন বিশেষজ্ঞ আছেন, অন্যান্য উন্নয়ন বিশেষজ্ঞ আছেন, তাদের সঙ্গে বিএনপি আলোচনা শুরু করুক যে কিভাবে তারা ড্রাফট করতে চান, কিভাবে বিল উত্থাপন করতে চান। কিন্তু এটা আমি মনে করি না যে রাজনৈতিক ঝুঁকির দিকে নিয়ে যাওয়া কারোর জন্য কোনো মঙ্গলের কিছু। স্যার, আমরা এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা যেহেতু জানেন যে সারা বিশ্ব এখন উত্তপ্ত হয়ে আছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে, তো আজ পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং ইরানের স্পিকারের আলোচনায় বসার কথা, যেটি সকালে বসার কথা সকালে হয়নি, দুপুরে বসার কথা দুপুরে হয়নি, এবং এখন পর্যন্ত আমরা এই আলোচনার ব্যাপারে কিছুই জানতে পারিনি। তো এই বিষয়ে আপনার কাছে জানতে চাই যে একটি যে ভাইস প্রেসিডেন্ট আছেন জেডি ভ্যান্স, তিনি পাকিস্তানে পৌঁছানোর পরে একটি কথা বলেছেন যে ইরান যদি আন্তরিক থাকে তাহলে তারা বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত আছে, আর ইরান যদি চালাকি করে তাহলে আলোচনা ইতিবাচক প্রক্রিয়া তিনি আসলে দেখছেন না। এই ব্যাপারে আর কি আপনি কি বলবেন? যে কোনো এই ধরনের শান্তি আলোচনার আগে এগুলো ঘটে, এবং আমরা যদি বড় বড় শান্তি আলোচনাগুলো ধরুন যেহেতু মধ্যপ্রাচ্যের প্রসঙ্গ উঠলো, আমরা যদি আরব ইসরায়েল শান্তি চুক্তির কথা বলি, যেটা অসলো পিস প্রসেসের একটা সম্প্রসারণ ছিল, সেখানে এমন হয়েছে যে
গণমাধ্যমে দেখানো হচ্ছে, সরাসরি সম্প্রচার করা হচ্ছে, বাংলাদেশের দর্শক শ্রোতারাও তখন দেখেছেন। তো তখনও তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা গেছে, অনিশ্চয়তা দেখা গেছে, এবং টেলিভিশন ক্যামেরা বসে আছে, মঞ্চে কেউই উপস্থিত হননি। তখনকার দিনে যারা ছিলেন ইয়াসির আরাফাত, বিল ক্লিন্টন, কিংবা জর্ডানের বাদশা তখনও বেঁচে ছিলেন, আগের যিনি ইসরায়েলের গুরুত্বপূর্ণ অংশীজনরা। এটা হতেই পারে, কারণ এটা একটা সাধারণ বাণিজ্য চুক্তি না, এটা অত্যন্ত জটিল একটা জটিল একটি ব্যাপার, একটা যুদ্ধ থামানোর মতো। এর বাইরে গত 1-2 দশকে তো আরো অসংখ্য চুক্তি হয়েছে, না, যেমন আইরিশ রিপাবলিকান আর্মির সঙ্গে চুক্তি হয়েছে যুক্তরাজ্য সরকার, আফ্রিকাতে অনেক ছোট ছোট শান্তি চুক্তি হয়েছে, মধ্যপ্রাচ্যে হয়েছে, এখনো কম বেশি। এবং এই যুদ্ধ নিয়েই তো কিছুদিন আগে একটি আলোচনা হয়েছে। এখন আপনি যেখানে প্রশ্ন করলেন সেখান থেকে যদি এইভাবে বিষয়টা আসা যায়, তাদের দিক থেকেও একটা, আমেরিকার দিক থেকেও দাবি আছে, আবার আমরা জানি যে ইরানের দিক থেকেও 10 দফা একটা দেওয়া হয়েছে। আমরা তো যতটুকু জানতে পেরেছি গণমাধ্যমের বরাতে, যে দুটোর মধ্যে তো অমিলও আছে, সবগুলোতে মিল নাই। যেমন ধরুন, যদি একটা উদাহরণ দেয় হরমুজের বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে চাইছে যে হরমুজকে একটা আন্তর্জাতিক রূপরেখার মধ্যে আনতে, একটা কাঠামোর মধ্যে আনতে, যেটা ইরান কোনো অবস্থাতেই রাজি না। সে এবং ওমান মিলে এটার ব্যবস্থাপনায় রাখতে চায়, মূলত ইরানের কর্তৃত্বটা সেখানে বজায় থাকবে। এখন ধরুন এইটা নিয়ে যদি আলোচনার একটা বড় বোন অফ কন্টেনশন হয়, যে এটা না হলে আমি আলোচনাতে বসবই না, তাহলে এই আলোচনা যতই এটা স্থির করা হোক যে সকালবেলায় হবে, এটা সকালে নাও হতে পারে, দুপুরে নাও হতে পারে, রাতে নাও হতে পারে, এমনকি 1-2 দিনের মধ্যে তারা মুখোমুখি নাও বসতে পারেন। এটা প্রক্রিয়ার অংশ, এটা একটা প্রোট্রাক্টেড প্রসেস। এই ধরনের প্রক্রিয়া এরকম হবে, এটা অনিশ্চয়তা সবসময়ের জন্য থাকবে। অন্যান্য যে কোনো শান্তি চুক্তির যদি আপনি উদাহরণ আনেন, এরকম প্রচুর অভিজ্ঞতা আছে। আমি একটু বলবো যে আমাদের গণমাধ্যমেরও দায়িত্ব এগুলো একটু তুলে ধরা। আমাদের গণমাধ্যম অনেক ধরনের সংবাদ দেয়, অনেক ধরনের বিদেশের সংবাদ অনুবাদ করে, বিদেশি গণমাধ্যম থেকে দেয়, যেহেতু আমরা ওখানে প্রতিবেদক পাঠাতে পারি না অনেক সময়, বা ওই ধরনের বিশ্লেষণগুলো আমরা তুলে আনতে পারি না, দর্শকও বিভ্রান্ত হন এবং এমনভাবে প্রত্যাশা জাগে যে এটা খুব গাণিতিক, যেভাবে বলা আছে ওইভাবেই ঘটবে, ওইভাবে ঘটে না। আবার অন্য আলোচনাতেও যদি আপনি আর একটা দুটোতে আসেন, যেমন ধরুন কখনোই আর ইরানে আক্রমণ করা হবে না, এই ধরনের একটা নিশ্চয়তা সে চাইছে। হ্যাঁ, ইরানের স্পিকার বলেছেন আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখতে পারছি না। এখন ধরুন সেটা ইরানের দিক থেকে দাবি। আবার নিউক্লিয়ার যে তাদের যে সমৃদ্ধকরণের ব্যাপার, যে সেটা কতটুকু করেছে বা কতটুকু এগিয়েছে আমরা জানি না। সুতরাং সেটা যদি তারা কিছুটা এগিয়ে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে তাদেরকে দিয়ে দেওয়া হবে কিনা, কিংবা আমরা করব, তোমরা এটা আলোচনার মধ্যে আনতে পারবে না, এমন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একমত হবে। আমি দুটোটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এগুলো আলোচনার আগে থেকেই থাকে, আলোচনার প্রস্তাব দিলেই, শর্ত দিলেই সেভাবে যে ঘটে তা না। অনিশ্চয়তা, কিছু কনফিউশন, কিছু একমত না হওয়ার পরেও আলোচনা হয়, তা না হলে তো আপনি কখনোই আলোচনায় বসতে পারবেন না। এটা তো দীর্ঘ সময়, বছর পর বছর চলবে, যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান একদম সম্পূর্ণ 10-10 একমত হবে, তারপর আলোচনা হবে। এটা তো একেবারে অবাস্তব কল্পনা। যেটা এখন হচ্ছে, এখন তারা মধ্যস্থতাকারী, যেহেতু পাকিস্তান, তাদের যিনি মধ্যস্থতা করছেন, তাদের প্রধানমন্ত্রী বা অন্যান্য অংশীজনরা, তারা দুই পক্ষের সঙ্গে বসছেন। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আলোচনাগুলো তারা আনার চেষ্টা করছেন যে কোথায় একটা কমন গ্রাউন্ড তৈরি করা যায়। তারপর আমরা আশা করবো যে তারা মুখোমুখি বসবেন যখন এখানে গেছেন। এটা যদি তারা মুখোমুখি না বসে, দুর্ভাগ্য হবে আমাদের সকলের জন্য নিঃসন্দেহে। যদি তারা ফিরেও যান, তাতে অবাক হবার কিছু নেই। এমন হতে পারে যে আবারও তারা ফিরে আসতে পারেন, আলোচনা প্রথম দফায় হয় না, দ্বিতীয় দফায় হয় না, আরেক দফায় গিয়ে হয়। তবে এই ক্ষেত্রে আমার বিশ্বাস যে নিঃসন্দেহে তারা এর পেছনে অন্তরালেও কিছু বিষয়ে একমত হয়েছেন, যেটা হয়েই নিশ্চয়ই তারা এখানে আসছেন। না হলে মার্কিন যুক্তরাষ্ট্র তার দ্বিতীয় প্রধান ব্যক্তিকে নিঃসন্দেহে এখানে পাঠাতেন না, তার গুরুত্বপূর্ণ দূতকে পাঠাতেন না, কিংবা ডোনাল্ড ট্রাম্প তার অত্যন্ত পরিবারের অংশ এবং তার আস্থাভাজন, তাদেরকে এখানে পাঠাতেন না। ইরানও এই ঝুঁকির মধ্যে, যেখানে দেখছেন তার অধিকাংশ প্রথম সারির নেতাকে হত্যা করা হয়েছে, সেখানে স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সীমানা ছেড়ে আর একটা দেশে শান্তি চুক্তিতে বা এই আলোচনায় অংশ নিচ্ছেন, এটা কম বড় ব্যাপার না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা যেটা অনিশ্চয়তা, সেটা হলো যে এই আলোচনার মধ্যে বা এই শর্তের মধ্যে ইসরায়েলের লেবানন আছে কিনা আক্রমণটা, সেটা নিয়ে শুরু থেকে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবং এটা নিয়ে আজকেও আলোচনা হয়েছে, এবং এই আলোচনার মধ্যে কিন্তু লেবাননে হামলা চলছে এবং ভয়াবহ হামলা চলেছে, যে আপনি জানেন যে শত শত মানুষ নিহত হয়েছে। সেখানে ইসরায়েল শুরু থেকে বলছে যে আমরা এটার অংশ, অর্থাৎ এই লেবানন আক্রমণটা এটার অংশ না, এটা কেবলমাত্র ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে। আবার ইরানও বলে দিয়েছে যদি ওই আক্রমণ না থামানো হয়, তাহলে তাদের এই আলোচনার সামনের দিকে এগিয়ে যাবে না। তার কারণ আমরাই দেখেন 3-4টা প্রসঙ্গ সামনে আনলাম। অতএব এটা ইরানের দৃষ্টিকোণ থেকে একরকম হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে একরকম। ইসরায়েল এখানে নাই, দৃশ্যপটে নাই, কিন্তু সেও তো একটা অংশীজন, এবং হয়তো তার পক্ষেও নিশ্চয়ই সেখানে কথা বলবেন মার্কিন যুক্তরাষ্ট্র। এখনো পর্যন্ত যখন আমরা আলোচনা করছি, তখনও লেবানন আক্রমণ কিন্তু থামেনি।
সুতরাং এটাও একটা বড় ধরনের ইস্যু সেখানে হয়ে দাঁড়াতে পারে। তো সবকিছু মিলে এটা খুব জনপ্রিয় আলোচনা করার কোনো সুযোগ নেই যে একেবারে এইটা হলে এইটা হবে বা 2+2=4 শান্তি চুক্তি ওইভাবে যায় না। আর আমাদের জন্য একটা বাড়তি আকর্ষণের জায়গা রয়েছে দক্ষিণ এশিয়াতেই এত বড় একটা আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা একটা গ্লোবাল ইস্যু, এত বড় একটা সংঘাত। পাকিস্তানকে কেন আসলে আপনার কি মনে হয় বেছে নিল কেন? এটা অনেকগুলো কারণ। আপনি যদি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো জানেন তাহলে কার সঙ্গে সে আলোচনায় বসবে? কুয়েতের সঙ্গে ইস্যুস রয়েছে, আমিরাতের সঙ্গে সে বসবে না, সৌদি আরবের সঙ্গে ইরান বসবে না, কাতারের সঙ্গে থাকলেও কাতারের ঘাঁটি ব্যবহার করছে সেখানে সে বসবে না। তাহলে কার সঙ্গে সে বসবে? জর্ডানে মার্কিন ঘাঁটি আছে, ইরাকে মার্কিন ঘাঁটি আছে, তাহলে দেশ বাকি থাকে কি? এই যে বড় বড় 5-6টা দেশ যদি চলে যায়, মিশরের সঙ্গেও অন্য ধরনের ইস্যুস রয়েছে। যে ঘটনাটা আমরা এখন বুঝতে পারছি, ইসলামাবাদকে হয়তো ওই অর্থে তাদের জন্য একটা কনভিনিয়েন্ট ভেন্যু হিসাবে তারা গ্রহণ করেছেন যে অন্তত এই ইস্যুসগুলো সেখানে নাই, তাদের সঙ্গে এখন পর্যন্ত এরকম বড় কোনো জটিলতা তৈরি হয়নি। আবার একই সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে, সেখানেও দ্বন্দ্ব রয়েছে, কারণ সেখানে শিয়া মতাবলম্বীরা রয়েছেন। আপনি জানেন যে ইরান আক্রমণের পরে পাকিস্তানের শিয়া মতাবলম্বীরা মার্কিন কনসুলেট বা দূতাবাস আক্রমণ করতে গিয়েছিলেন, সেখানে অনেকজনের প্রাণ গেছে এবং সেখানে শিয়া সুন্নি দ্বন্দ্ব রয়েছে। পাকিস্তান নিশ্চয়ই চাইবে না যে ইরান আক্রমণের ইস্যু যে পাকিস্তান উত্তপ্ত হোক। পাকিস্তান একই সঙ্গে আফগানিস্তানের সঙ্গে কিন্তু যুদ্ধরত ছিল, সেই যুদ্ধ কিন্তু থামেনি, সেটা তো আপাতত একটা পজ তারা দিয়েছেন। তো সবকিছু মিলে তার একটা আগ্রহ নিঃসন্দেহে থাকবে, সেও তো জ্বালানির জন্য উপসাগরীয় দেশগুলোর উপরে নির্ভরশীল, আমাদের যেমন নির্ভরশীলতা আছে তারও নির্ভরশীলতা আছে। তো সবকিছু মিলে এটা ক্লিক করেছে যে এই জায়গাটা। একই সঙ্গে এর পেছনে আমরা যতটুকু জানতে পারছি চীনের একটা ভূমিকা আছে, সৌদি আরব রয়েছে, আমিরাত রয়েছে, কাতার রয়েছে, মিশর রয়েছে। এই দেশগুলো একই সঙ্গে তারা এর আগেও দেখা করেছে, এখানে সৌদি আরবের সহ প্রতিনিধিরা আসছিলেন ইসলামাবাদে। অতএব সবাই মিলে হয়তো মনে করেছেন যে আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়াটা জরুরি। আমরা ভেন্যু হিসাবে এটাকে দেখছি, মধ্যস্থতাকার হিসেবে পাকিস্তানকে দেখছি, কিন্তু পেছনে আরো অনেক অংশীজন আছেন যারা এটা আমাদের এখানে এই কারণে হয়তো আলোচনাটা একটু কৌতূহল জাগাচ্ছে যে এত বড় আমাদের আঞ্চলিক শক্তি ভারত আছে, পাকিস্তান নিয়ে অনেক ধরনের ইস্যুজ আছে, রাষ্ট্র নিয়ে, গভর্নেন্স নিয়ে, সে আবার এত বড় বৈশ্বিক প্রেক্ষাপটে কিভাবে পৌঁছে গেল। এত বড় মধ্যস্থতা করা তো অনেক বড় ব্যাপার, অনেক সম্মানের ব্যাপার, এবং আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আপনি অনেক অনেক দূর সামনে চলে গেছেন। তার মানে এই না যে আপনার দেশের সংকট নাই, সুতরাং কৌতূহল এখানে থাকবে। এখানে কিছু কিছু ইস্যুজ আছে, নিউট্রাল ভেন্যু পাওয়া খুব কঠিন, কারণ এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েল সফর করেছিলেন সংকটের মধ্যেও এবং অনেক কিছুতে অংশ নিয়েছেন। অতএব নিঃসন্দেহে ইরান, যদিও ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ইরানের, তার তেল সহ অন্যান্য, সেটা ঐতিহাসিক সম্পর্ক, 1-2 শতকের না, কয়েক হাজারের বছরের। পারস্যের সঙ্গে তার সম্পর্ক এবং মুঘল যুগে তার সম্পর্ক, পরবর্তী সময়ের সম্পর্ক, সাম্প্রতিক সময়ের সম্পর্ক ওই মাত্রা আর একটা। অতএব ওই আঞ্চলিক শক্তি এক ধরনের। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের অসাধারণ সম্পর্ক, রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক। সুতরাং এইটা দিয়ে সবসময় আপনি শান্তি চুক্তির ভেন্যু বা স্থান নির্ধারণ করা যায় না। এটা দেখা যাক যে আরেকটি ব্যাপার স্যার আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে আসলে যুক্তরাষ্ট্রের ইসরায়েল প্রেমের কারণটা কি? আসলে এটা ভালো কথা আপনি বলেছেন। আমাদের দর্শকরা হয়তো এই শব্দটাই বেশি ব্যবহার করেন আমাদের এখানে। সে তার লবিংকে এমন একটা অবস্থায় নিয়ে যেতে সক্ষম হয়েছে যেটা পৃথিবীর সম্মতি এই মুহূর্তে আরো কোনো দেশের বা আর কোনো জাতি রাষ্ট্রের, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশ্র জাতি, সারা পৃথিবী থেকে বহু জাতির, বহু ধর্মের, বর্ণের মানুষ গিয়ে একটা মার্কিন সমাজ সেখানে তৈরি করেছে। কিন্তু তাদের বিশেষ অবস্থান সেখানে তৈরি হয়েছে, এটা লুকানোর কোনো কিছু না। অত্যন্ত শক্তিশালী অবস্থান তাদের তৈরি হয়েছে। তাদের আপনি সামরিক নীতি নির্ধারণে তাদের ভূমিকা রয়েছে, রাজনীতিতে তাদের ভূমিকা রয়েছে, গবেষণায় তাদের ভূমিকা রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ভূমিকা রয়েছে, থিঙ্ক ট্যাঙ্কগুলোতে তাদের ভূমিকা রয়েছে। অর্থাৎ একটা অসম্ভব শক্তিশালী দেশ এই পর্যায়ে পৌঁছাতে গেলে যা যা লাগে, যেখানে লবিং শব্দটা কিন্তু নেতিবাচক অর্থে না, আমরা এটাকে অনেক সময় খুব ক্রিটিক্যালি দেখি। আপনার সক্ষমতা থাকলে আপনিও লবিং করেন, আমাদের সক্ষমতা নাই তো আমরা আন্তর্জাতিক লবিং অনেক সময় পারি না। কিন্তু আমাদের যখন প্রয়োজন হয় তখন কি আমরা লবিং করি না? আমি তেলের জন্য এখন লবিং করছি না, বা আমার অন্য কোনো কাজ হলে আমি লবিং করি না। মানে আমরা লবিংটাকে করাপশনের সঙ্গে যুক্ত করে ফেলেছি। হ্যাঁ, লবিংয়েও যে কিছু করাপশন হয় না তা না, কিন্তু এই লবিং অন্য মাত্রার। সুতরাং যেটা ঘটেছে, কেউ যদি বলে যে ইসরায়েলের উপর মার্কিন কিন্তু নির্ভরশীলতা, এই বিষয়ে হয়তো তার একমত হবেন না, কিন্তু তাদের যে সাংঘাতিক প্রভাব কাজ করে, তাদের যে অবদান কাজ করে, সেটাকে আর অগ্রাহ্য করার কোনো উপায় নেই। এবং তারা ইসরায়েলের ব্যাপারে সিম্প্যাথেটিক, ইসরায়েল রাষ্ট্রের ব্যাপারে, তার নিরাপত্তার ব্যাপারে। আর একই সঙ্গে আপনি যদি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোদিন চাইবে যে একটা শক্তিশালী ইরান মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করুক, সে কখনোই চাইবে না। সেই অর্থে ইসরায়েল অসম্ভব সামরিকভাবে শক্তিশালী, অতি বেশি শক্তিশালী। তার খুবই ওই অর্থে বলেন স্মার্ট আধুনিক বিমান বাহিনী রয়েছে, প্রচুর অস্ত্র তৈরির সক্ষমতা তার রয়েছে,
প্রচুর হাইটেক উৎপাদনের তার সক্ষমতা রয়েছে, সেগুলো সে যুদ্ধে ব্যবহার করতে সক্ষম, এবং একই সঙ্গে মার্কিন সহায়তা সে পাচ্ছে, যে কারণগুলো আমরা সেখানে বলেছি। এর বাইরে আরেকটা জিনিস বলা প্রয়োজন, যে বায়ো সায়েন্সে, বিশেষ করে মার্কিন বায়ো রিসার্চে প্রবলভাবে ইসরায়েল লবি কাজ করে, যেটা যুদ্ধে ব্যবহৃত হয়, ফার্মাসিউটিক্যালসে ব্যবহৃত হয়, অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই আলোচনা হয়তো এই মুহূর্তে আমরা বলে শেষ করতে পারবো না, কিন্তু ওইটা আমাদের মনে রাখতে হবে যে ইরান শক্তিশালী হোক, ইরানের একটা ধরো নিউক্লিয়ার ক্ষমতা থাক, সক্ষমতা থাক, সেটা তো কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে না, অতএব ইসরায়েলকে তাকে রাখতেই হবে। একই সঙ্গে সৌদি আরবও চাইবে না যে একটা শক্তিশালী ইরান থাক, কিংবা আমিরাত চাইবে না একটা শক্তিশালী ইরান থাক, মধ্যপ্রাচ্যের অন্য দেশ চাইবে না। তাহলে সাধারণ শত্রু হিসেবে মধ্যপ্রাচ্যে আসলে নিজেদের মধ্যে নিজেদের কোনো ভ্রাতৃত্বতা বা ভালোবাসা, লবিং এর প্রসঙ্গ, প্রভাবের প্রসঙ্গও বাদ দেন, তাহলেও যেটা দাঁড়ায়, যদি সামরিক দিক থেকেও চিন্তা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তো তাহলে ইসরায়েলি একটা ভালো অপশন আপনি বলতে পারেন, যে তাকে শক্তিশালী রাখা, যে তার স্বার্থ সেখানে দেখবে। সুতরাং এটা একেবারে এবিসিডি এইভাবে কাগজে লিখে মেলানো যাবে না। তবে নিঃসন্দেহে আপনি যেটা বলেছেন সেটা এখন অগ্রাহ্য করবার কোনো উপায় নেই, যে ইসরায়েলের বিশ্বব্যাপী প্রভাব, এবং বিশেষ করে মার্কিন, আবারও বলি, সমরাঙ্গনে, সামরিক ক্ষেত্রে, রাজনীতিতে, গবেষণায়, অন্যান্য নীতি নির্ধারণে, যেটার নিঃসন্দেহে সুবিধা তো তারা কিছুটা পাচ্ছেন। তবে আবারও যদি আলোচনায় ফিরে আসি, আমরা এই আলোচনায় কিন্তু এখনো ইসলামাবাদে ইসরায়েলের প্রসঙ্গে কি আলোচনা হবে সেটা খুব বেশি আমরা শুনছি না, লেবাননের ব্যাপারে কি হবে সেটা আমরা শুনছি না। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র অনড় থাকে যে না, লেবানন আক্রমণ এটার বাইরে, তাহলে তো আলোচনা অন্যদিকে চলে। ইরানও যদি ওই ব্যাপারে কঠোর থাকে যে এটা ছাড়া সে আলোচনা করবে না, তাহলে আপনি যেটা বলছিলেন যে মুখোমুখি তো এখনো দেখা হলো না। তবে তারপরে আমাদের নিঃসন্দেহে আস্থা রাখতে হবে, কূটনৈতিক সমাধানে আমাদের আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে এটাই আমাদের সর্বশ্রেষ্ঠ সমাধান, যুদ্ধ নিঃসন্দেহে কোনো সমাধান না। জি, আমরাও চাই যে আলোচনা সফল হোক এবং যুদ্ধ বন্ধ হোক। আমাদেরও অর্থনৈতিক স্বার্থ রয়েছে, আমাদেরও সেখানে সবারই, এবং আমাদের প্রত্যেকেরই অর্থনৈতিক স্বার্থ রয়েছে বিভিন্ন কিছু, এবং আমরা এটার সাফার হচ্ছি আমরা প্রত্যেকেই। তো অধ্যাপক ডক্টর শামীম রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। দর্শক, সংলাপ প্রতিদিন আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।